সবাইকে সাদর আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া মিতুল। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মেরুদণ্ডের নানান সমস্যা এবং তার সমাধান সুস্থ মেরুদণ্ডের জন্য আপনাদের সাথে ডিসকাশন করে থাকি। আমাদের সাথে আজ গেস্ট হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। তিনি প্রাক্তন বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, ভালো আছি, আপনাকেও ধন্যবাদ। এবং দর্শক, আজ আমরা কথা বলবো বয়সজনিত কারণে ঘাড়ের ব্যথা এবং তার সমাধান নিয়ে। স্যার, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ঘাড়ের ব্যথায় ভোগেননি এমন মানুষ তো আছে কিনা কে জানে। তো প্রথমেই জানতে চাইবো স্যার, এই ঘাড়ের ব্যথাটা কেন হয়? ধন্যবাদ। আমরা যেহেতু আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় বয়সজনিত, সেজন্য আমি বয়সজনিত বলার আগে অন্যান্য কী কারণের জন্য ব্যথা হয় সেটাও আমরা একটু বলতে পারি। ঘাড়ে যে কোনো বয়সে কিন্তু ব্যথা হতে পারে। সবচেয়ে কমন ব্যথা হয় আঘাতজনিত, এবং দেখা যাবে অনেক সময় যে একজন লোক রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে দেখা যায় সকালে তার ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা হয়। এটা একটা পজিশনের জন্য। সুতরাং অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, যে কোনো সময় গাড়িতে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, একটা হুঁচট খেলেও ঘাড়ে ব্যথা হতে পারে। এটা হলো আঘাতজনিত ব্যথা। আরেকটা যেটা আছে, যেটা যে অনেক সময় যে ইনফেকশন আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক সময় হয়, আমরা বলবো স্পন্ডাইলোডিসকাইটিস। সেটা হলো মেরুদণ্ডের তো দুইটা পার্ট থাকে, একটা হাড় আর ভিতরে থাকে স্পাইনাল কর্ড। কিন্তু এই যে হাড়গুলোর মধ্যে যদি কোনো কারণে ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি অস্টোমাইলাইটিস বা স্পন্ডাইলোডিসকাইটিস। কারণ এটা যে হাড়গুলোর পরপর যে সাজানো থাকে, মাঝখানে ডিস্ক থাকে, ডিস্কের মধ্যে অনেক সময় ইনফেকশন হয়, সেই জন্য এটাকে বললাম স্পন্ডাইলোডিসকাইটিস। আর কিছু কিছু ক্ষেত্রে আছে যেমন বয়সজনিত পরিবর্তনের জন্য। আরেকটা সেটা যে জন্মগতভাবেই তার কিছু পরিবর্তন ছিল, কিন্তু সেটা হয়তো ছোটোবেলায় অত বোঝা যায় না। যখন একটা বাচ্চা বসে, দাঁড়ায়, হাঁটে, দৌড়ে করে, তখন এটা হলো আমরা বলি যে সিমটোম্যাটিক হয়। সুতরাং এটা হলো জন্মগত কিছু ত্রুটি, যেমন হাড়টা হয়তো সঠিকভাবে হয় নাই, অথবা হাড়গুলো আলাদা আলাদা হবে, আলাদা হয় না। এটা হলো জন্মগত একটা ত্রুটির জন্য। কিছু কিছু ক্ষেত্রে আছে যে বয়স হচ্ছে বাচ্চা, কিন্তু তার ঠিক নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না। আমরা বলি কিছু সময় মেটাবলিক, যেমন রিকেট, এই ধরনের মেটাবলিক ডিসঅর্ডার থাকলেও কিন্তু ব্যথা হতে পারে। আবার কিছু আছে যে আপনার হইলো টিউমার ক্যান্সার। এই টিউমার ক্যান্সারও স্পাইনাল কর্ডেও হতে পারে, আবার হাড়ের যেটা আমরা ভার্টিব্রাল কলাম, এটাও হতে পারে। আর আমরা যেটা এখন বলতে চাচ্ছি বয়সজনিত কারণে, আপনি প্রথমেই যেটা বলছেন এটা সঠিক, যে 40-50 বছর বয়সের পরে 80-90% লোক কখনো না কখনো ঘাড় বা কোমরের ব্যথায় ভুগে থাকেন। তা আমাদের এই যে ঘাড়ের ব্যথার কারণ, এটা কিন্তু অনেকটাই হলো 40-50 বছর বয়সের যেটা হয়, সেটাকে আমরা বলি বয়সজনিত ঘাড়ের ব্যথা। এটা মেন কারণ হলো যে মানুষের বয়স হলে দেখা যাবে যে তার যেমন চুল পাকে, তার দাড়ি পাকে, তারপর হলো যে চামড়াগুলো চেঞ্জ হয়ে যায়, তারপর হাড় এবং জোড়ার ব্যথা হয়, পরিবর্তন হয়। ঠিক তদ্রূপ ঘাড়ের যে হাড়, এই ঘাড়ের যেমন আমরা কশেরুকা বলি, 7টা কশেরুকা নিয়ে ঘাড়, এই ঘাড়গুলো কিন্তু যে সাপোর্টিং টিস্যু যেগুলোকে ধরে রাখে, এই টিস্যু দেন হাড়গুলো মাঝখানে ইন্টারভার্টাল ডিস্ক, এগুলো বয়সের কারণের জন্য চেঞ্জ হয়। চেঞ্জ হলে দেখা যায় যে হাড়ের ভিতরে যদি আমরা ছবিতে দেখি, যে সেন্ট্রালি যে স্পাইনাল কর্ড থাকে, এই কর্ডটার যদি জায়গাটা কমে যায়, তখন কিন্তু আপনার এই ব্যথা বাড়তে থাকে। এবং এই ব্যথা প্রাথমিক অবস্থায় ঘাড়ের দিকে এই ব্যথা থাকে, পরবর্তী সময় এই ঘাড় থেকে দুইটা হাতের দিকে যায়, এবং অনেক সময় হাতগুলা ঝিনঝিন করে, এবং মনে হবে যেন তার পায়ের দিকেও তার প্রবলেম, 4 হাত পায়ে একটু অনেক সময় বলবে যে হ্যাঁ, এবং মনে হবে যেন তার হাতে কোনো ময়লা লেগে আছে, এরকম একটা অনুভূতি হবে। সে একটু পরপর হাতটা চুলকাবে, হাতটা ওয়াশ করবে, তার একটা ডিসকমফোর্ট লাগবে, এবং হাতে এবং ফলোড বাই এটা পায়েও যায়। আবার ঘাড় থেকে কিন্তু বুঝতে পারে না আসলে এই সমস্যাটা কার কাছে যাবেন। এই যেমন আমরা বলছি, এবং যখন কোনো কাজ করতে গেলে তার হাতগুলো জড়ায় যাবে, ফাইনালি যখন আরও বেশি চাপ থাকে, তখন কিন্তু হাঁটতে গিয়ে মনে হয় পড়ে যাবে, এবং অনেক সময় কিন্তু প্যারালাইসিস, প্রস্রাব পায়খানার কন্ট্রোল হারিয়ে ফেলে, এইগুলো নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে হাঁটতে গিয়ে ব্যথা তো থাকে, ভারসাম্য হারায় ফেলে। এইগুলো হলো তার প্রাথমিক উপসর্গ। এখন এই উপসর্গ অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে না, ব্যথা হয়তো কোনো কারণে হয়েছে বা হতেই পারে এরকম। কিন্তু বয়সের কারণে যে স্পাইনাল কর্ড যেটা থাকে, আমরা হাড়ের মাঝখানে যেটা আমরা ছবিতে দেখালাম যে ছিদ্র মতো, ওইটার মধ্যে স্পাইনাল কর্ডটা হলো স্নায়ুতন্ত্র, সবচেয়ে বেশি সেন্সিটিভ, এবং সেগুলো আস্তে আস্তে ধরেন চেঞ্জ হয়ে গেলে
হাড়গুলোও চেঞ্জ হয়। যেমন আমরা এক্সরেটা যদি দেখি, পূর্বের এক্স-রে। দেখেন না, সামনে প্রথমের এক্সরেটা সামনের দিকে একটু মনে হয় হেলে গেছে এবং এই হাড়গুলো একটার সাথে একটা লেগে থাকে। ভালো করে লক্ষ্য করলে আমরা দেখবো আমরা অস্টিওফাইট মানে এক্সট্রা হাড় গজানো। পরের ছবিটা যদি আমরা দেখি, দেখেন প্রথমে উপরের দিকে কিন্তু একটার সাথে একটা লাগানো নাই। এটাকে আমরা আরো ভালোভাবে যখন এমআরআইতে দেখি তখন আমরা দেখতে পাই, দেখেন যে ওই যে ব্রেন উপরে ওরতে মোটা একটা কর্ড, স্পাইনাল কর্ড নেমে Spinal cord আসতেছে। বের হ্যাঁ, হয়ে এসেছে। এই স্পাইনাল কর্ডটাকে চেপে ধরে। আর পাশেরটা আমরা বলি এক্সিয়াল সেকশন, অর্থাৎ কিনা পাশের থেকে যদি আমরা এটা ট্রান্সভার্স সেকশন নিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এটা কর্ডের লেভেলে চেপে আসে। অনেক সময় হাতের দিকে যায়, আমরা বলি নার্ভ, Arrow mark নার্ভ দেখানো অ্যারো মার্ক। আছে, হ্যাঁ, এগুলো হলো আপনার চেপে যাওয়ার মানে সিমটমস। তখনই আস্তে আস্তে চার হাত পায়ে কিন্তু এই ব্যথা ছড়াইতে থাকে এবং এই অনুভূতিগুলো হবে হলো ঝিনঝিন, অবশ অবশ এরকম একটা ভাব থাকে। এবং এইটাকে আমরা অনেক সময় সার্জারি করি, যেমন এই যে আমরা এটাকে দুইটা লেভেলে আমরা সার্জারি করে ওই যে জেলির মতো জিনিসগুলা যেগুলো নরম থাকার কথা শক্ত হয়ে গিয়ে পিছনে পুশ করে কর্ডগুলো কিন্তু ফ্রি অবস্থায় থাকে। এবং আমাদের যে হাতগুলো যে আমরা কাজ করি অনুভূতি, এই স্নায়ু সিস্টেম যেটা নার্ভাস সিস্টেম, এটা কিন্তু ফ্রি অবস্থায় থাকে, কোনো প্রেশারাইজড অবস্থায় থাকে না। এবং এটা অনেকটা হলো আপনার স্পাইনাল কর্ডটা একদম ফ্লুইড থাকে, আমরা বলি সিএসএফ ফ্লুইড, এইটার মধ্যে কিন্তু ফ্লোটিং অবস্থায় থাকে। আল্লাহ তাআলা এমনি ব্রেন সহ পুরা সবসময় আমাদের স্নায়ুতন্ত্রটা কিন্তু পানির মধ্যে ভাসিয়ে রাখে। দেখেন এই যে রুগীটাকে আমরা চিকিৎসা করছি অপারেশনের আগে, দেখেন এই রুগী কিন্তু হাঁটতে পারে না। উনি দেখেন কেমন কষ্ট করে উনি হাঁটতেছেন একটু লাঠি দিয়ে, কিন্তু অনেক কষ্ট হাঁটা তার জন্য, একদম স্টেপ দিয়ে অনেক সময়। এবং দেখেন আমরা যখন সার্জারি করি দেখেন উনি কিন্তু তখন লাঠি ছাড়া অন্তত হাঁটতে পারে, লাঠি ছাড়া উনি হাঁটতে পারতেছেন। এখন একটু কষ্ট, কিন্তু লাঠি ছাড়া অন্তত হাঁটতে পারেন। যদি আমরা আরও কিছুদিন যাই, কয়েক মাস যায়, তখন কিন্তু এই রোগী দেখা যাবে যে আস্তে আস্তে হাঁটে। এখন এই ক্ষেত্রে ধরেন যেটা প্রশ্ন আসে যে সব রোগীর কি সার্জারি লাগে? No. এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, সবারই একটা প্রশ্ন একটা যে আমার প্রশ্ন। সবার কি অপারেশন হ্যাঁ, লাগে অপারেশন কিনা? লাগে না। ধরেন শতকরা ৮০-৯০ ভাগ অপারেশন লাগে না। এবং আমাদের এই যে ধরেন হাঁটার কষ্ট হয়ে গেলেই যে এরকম ক্ষেত্রে আমরা সবসময় সার্জারি করি সেটাও কিন্তু না। আমাদের কাছে রুগীরা যখন আসে অনেক সময় তাদের একটা ভয় থাকে, একটা ভীতি কাজ করে যে গেলেই মনে হয় ডাক্তার সাহেব মনে হয় অপারেশন করার কথা বলবে। যেমন এই রুগীটা আপনি যদি দেখেন সে এখন কয়েক মাস পরে টোটালি একদম দেখবেন নরমাল। নর্মাল, তার কোনো রকম অসুবিধা নাই। কেমন রোগীর অনুভূতি কেমন ছিল? রুগী অনুভূতি আপনি নিজেই বুঝতে পারেন যে রুগী টোটালি নর্মাল। যে লোক লাঠি ছাড়া হাঁটতে হাঁটতে পারে না, পারছিলেন না। সেই রুগী যদি এখন এরকম একা একা হাঁটতে পারে, তো এটা তো সবাই অনেক ভালো একটা অনেক ফিলিংস আপনার জন্য, এবং আপনার ফিলিংসটাও কিন্তু স্যার আমি জানতে অবশ্যই। চাইবো। না, আমরা তো যে কোনো সময় সার্জারি করার আগে আমাদের অনেক টেনশন থাকে। সাধারণ জনগণ কিন্তু মনে করে ডাক্তার সাহেবের কাছে গেল না, আমাদের তো এমনি নানা রকম ভাবেই আমাদের মানে কি বলা যায় যে ডেসক্রাইব করে থাকে। কিন্তু মনে করেন যে আমরা সার্জারি করলাম আমাদের কোনো টেনশন থাকে না, কিন্তু আসলে যখন সার্জারি আমরা করি আমাদের যে কত বড় টেনশন কাজ করে, পরিমাণ সার্জন stress কাজ স্ট্রেস। করে। হ্যাঁ, এবং আমাদের অনেকে যে প্রেশার বেড়ে যায় সার্জনদের, এটা কিন্তু সাধারণ জনগণটা কিন্তু বোঝার চেষ্টা করে না বা বুঝে না। অনেক মানে ডাক্তাররা তো মানে গেল আর করে দিল। হ্যাঁ, তো কিন্তু নানা সেটা ভাবে করে। শিখতে এবং সেই স্কিলটা শুধু মানে শিক্ষা না, ডেভেলপ শিখে তো করতে জানার পরেও সব সার্জারি তো একই রকম না। হয় না। এই যে ক্রিটিক্যাল সার্জারি এগুলো ধরেন করতে গেলে এবং অনেক সময় তো মেরুদণ্ডের ভিতরে স্পাইনাল স্পাইনাল কর্ড কর্ড তাকে সেটাকে ধরা আসলে ধরা। ব্রেইন। হ্যাঁ, হ্যাঁ, এবং এখানে তো অনেক সময় হয় যে করতে গেলেও তো মানে অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, যে কারণের কমপ্লিকেশন জন্য ডেভেলপ করতেই পারে। পারে, যে কারণের জন্য এই যে মানে ভালো হয়ে গেলে তো ভালো। আবার সেই কমপ্লিকেশনটা আপনারা ডেভেলপ আপনারা আবার সমাধানও দিচ্ছেন। সমাধান দিচ্ছে, সেটা বলছি যে আমাদেরও জানার অনেক কিছু আমাদের স্বল্পতা আছে বা আমাদেরও জানাইতে পারি না। রুগীর অ্যাটেন্ডেন্ট বা সাধারণ জনগণ অনেক সময় কিন্তু আমাদের হেলথ সেকশনে এই জিনিসটা আমরা না জানার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যে কারণে যেন আপনি যদি ডেভেলপড কান্ট্রিতে যান, রুগী কিন্তু অপারেশন করার আগে রুগী তার অ্যাটেন্ডেন্ট এগুলো কিন্তু সব এক্সপ্লেন করে। আমি চেষ্টা করি আমার রুগীকে যে আপনার কিন্তু এই জিনিস আমি করব, এই সুবিধা অসুবিধা কিন্তু হতে পারে, সুতরাং আপনি জেনে নেবেন। এটা হলো একজন ডাক্তার হিসেবে আমি মনে করি যে এটা তার দায়িত্ব, ওই রুগীকে বোঝানো এবং রুগীর অ্যাটেন্ডেন্টকে বোঝানো। অনেক সময় হয়তো আমরা বোঝালাম, আমি হয়তো বোঝাইতে পারি নাই, অথবা আমি ঠিকই বুঝাইছি, রুগী বা রুগীর অ্যাটেন্ডেন্ট বুঝতে পারে নাই। এই যে একটা বিরাট গ্যাপ আমাদের দেশের, কিন্তু এটা একটা বড় একটা সমস্যা। আমরা আমাদের ব্লেম করেন রুগীরা, আমি ধরি নেই রুগী অলওয়েজ রাইট, যে মানে আমাদেরকে বোঝায় নাই বা আমরা জানি না। আমাদের অনেক সময় ব্যস্ততার জন্য আমাদের তো অনেক লোড, যারা এই প্রফেশনাল আমাদের দেশে রুগী অনেক, ডাক্তার সেই হিসেবে কম, যে কারণে যেন কিন্তু
অনেক সময় রুগীদের যে চাহিদা বা তারা আর একটু বেশি কথা বলতে চায়, আর একটু বেশি শুনতে চায়, আমরা হয়তো অতটা সময় দিতে পারি না, একটু আমাদের একটু প্রবলেম থাকে। যে কারণের জন্য এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যখন আমি সার্জারি করব, আমি চেষ্টা করি আমার সাথে যারা আমার টিম মেম্বার, অনেক সময় আমি তাদেরও বলি যে তোমরাও একটু ওনাদেরকে সময় দাও, বোঝাও। কারণ হলে এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আপনি কিন্তু দেখবেন যে ডেভেলপড কান্ট্রিতে যদি যান, যখন অপারেশন হচ্ছে করতেছে, রুগী বা রুগীর অ্যাটেন্ডেন্টরা কিন্তু কখনো ডাক্তারকে ওইভাবে ব্লেম করেন না। কেন করেন না? ওখানে কিন্তু সব কথা যে ডাক্তার বলেন তা না। ওই ডাক্তারদের ধরেন যারা হলো থাকে মানে সার্ভিস প্রোভাইডার, তাদের ধরেন একজন ম্যানেজার থাকে, তাদের একজন হলো সেক্রেটারি থাকে, এবং হসপিটালের একটা টিম থাকেন, যেটা আমাদের এখানে দুঃখজনক হলো যে সরকারি হোক বেসরকারি হোক ওইভাবে এখনও আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেন নাই। যে কারণের জন্য ধরেন অনেক সময় রুগীর যে জানা সেটা আমাদের একটু গ্যাপ থাকে। ওই জিনিসটা যদি আমরা দিতে পারি, চিকিৎসা কিন্তু অলমোস্ট আপনি ধরেন ডেভেলপড কান্ট্রি, যেমন আমাদের রুগী ইন্ডিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, ইংল্যান্ডে চলে যাচ্ছে অনেক রুগী। এটা কিন্তু কারণ অনেকটা অপারেশনের যে মানে স্কিল কিন্তু আমাদের ডাক্তারদের অনেক অনেক ভালো। কিছু ক্ষেত্রে আছে যেটা হয়তো লজিস্টিক সাপোর্ট, ইনস্ট্রুমেন্টাল, মেশিনপত্র ওইলার হয়তো কিছুটা ঘাটতি আছে, কিন্তু হাতের কাজ কিন্তু যতটুকু আছে এটার মধ্যে কিন্তু আমাদের ডাক্তারদের কোনো ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই। এবং আমরা আরো বেশি প্র্যাকটিসিং, আমরা আরো বেশি প্র্যাকটিস, এবং আপনি তো আমরা তো সুযোগ থাকে অনেক জায়গায় আন্তর্জাতিক মানের যে সমস্ত সার্জারি বা সার্জন হসপিটালে যায়, আমাদের এখানে ডাক্তাররা যত অপারেশন করে পৃথিবীর কোথায় কিন্তু এত অপারেশন করার সুযোগ তাদের। স্যার অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আপনারা দেখছেন সুস্থ মেরুদণ্ড, বিরতিতে যাচ্ছি। বিরতির পর এসে কথা বলবো বয়সজনিত ঘাড়ে ব্যথা এবং তারও আরও অনেক সমাধান নিয়ে। আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড। আমরা কথা বলছি বয়সজনিত ঘাড়ে ব্যথা এবং তার সমাধান নিয়ে। বিরতির পর ফিরে যাচ্ছি আবার আমার আগের আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম সার্জারি নিয়ে, তো এবার জানতে চাইবো যে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে কি ধরনের মডার্ন টেকনিক ইউজ করে আপনারা আসলে চিকিৎসা দিচ্ছেন রোগীদের? আপনাকে ধন্যবাদ। ধরেন আমাদের যে সার্জারিগুলো করা হয় ঘাড়ের, এবং এটা বয়সের জন্য যে পরিবর্তন, এটা আমরা দেখাইলাম যে ছবিটা, এটা কিন্তু ওনার দুইটা লেভেলে প্রবলেম। যদি দুইটা লেভেলে প্রবলেম হয় আমরা সার্জারি করে সামনে দিই, যদি 3 লেভেল বা তার চেয়ে বেশি হয় তাহলে এটা আমরা করি পিছন দিক থেকে। যেটা হলো মডার্ন টেকনিক, আমরা কিন্তু একসময় এটা অনেক কাটাকাটি করে সার্জারি করতাম। ইদানিংকালে যেটা আমাদের সেন্টারে আছে এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটা কম কেটে জাস্ট একটু ছিদ্র করে জাস্ট মনিটরের মধ্যে, টেলিভিশনের মধ্যে দেখে এই সার্জারি করার সুযোগ রয়েছে। আমাদের কিন্তু এটা করা হয়। সব সার্জারি কিন্তু সব রোগীর জন্য অ্যাপ্লিকেবল না। যেমন দেখা যাবে যে একই লেভেলেই এক রোগীর জন্য হয়তো একরকম সার্জারি করতেছে, আর রোগীর জন্য আরেক রকম, বিকজ প্রেশারটা কোন সাইডে বেশি, একটা সাইডে, সামনে না চতুর্দিকে, এটা খুব নির্ভর করে। আমরা অনেক সময় কিন্তু যেমন আপনি দেখতে পেয়েছেন যে দুইটা হাড়ের মাঝখানে যে জিনিসগুলো আমরা লাগিয়েছি, এটা কিন্তু বেশ দামি একটা জিনিস, এবং এটাতে কিছুটা হইলেও তার এই যে রেস্ট্রিকশন মুভমেন্ট কিছুটা হয়, কিন্তু এর চেয়েও কিন্তু অন্য ডিভাইস আছে যেগুলোতে পুরা রিপ্লেসমেন্ট, মানে এই যে জয়েন্টটা থেকে যাবে, মানে আমরা সামনে পেছনে ঘোরানো, এই যে মুভমেন্ট সব কিন্তু প্রিজার্ভ করা যায়। এগুলো কিন্তু আমাদের ওখানে আমরা করি, যেটাকে বলি আমরা হলো আর্থোপ্লাস্টি। মানে আমরা যেমন নি জয়েন্টটা ফেলে দিয়ে একটা কৃত্রিম জয়েন্ট লাগালাম, হিপ জয়েন্টে আমরা হিপ জয়েন্ট ফেলে দিয়ে একটা কৃত্রিম জয়েন্ট লাগালাম, তদ্রূপ এই যে কশেরুকার মাঝখানে যে জেলি যেটা মুভমেন্ট করায় ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই ডিস্ক কিন্তু রিপ্লেসমেন্ট করার সুযোগ রয়েছে, এবং এটা কিন্তু আমাদের সেন্টারে আমরা করে থাকি। এখন হলো যে সব জায়গায় সব ফ্যাসিলিটিস নাই, এবং এগুলো করার জন্য যেমন অনেক সময় আমরা বলি নিউরো মনিটরিং সিস্টেম, অনেক জায়গায় নেই। বাংলাদেশে 2, 3, 4টা সেন্টার মাত্র আছে, তার মধ্যে আমাদের সেন্টার একটা। এই ফ্যাসিলিটিসগুলো যেখানে না থাকে সেখানে কিন্তু এই ধরনের সার্জারিগুলো একটু ঝুঁকিপূর্ণ। প্রথম দিকে যেটা আমরা বলছিলাম যে এটাও কিন্তু একটা পার্ট, যে আমি যখন রুগীকে বলবো তাকে কিন্তু বলতে হবে যে আমার, কারণ রুগী তো জানতে পারে এক জায়গায় ভালো না হলে একটা সেন্টারে যাবে, আরেকজন ডাক্তারের কাছে যাবে, বিদেশ যাবে, তখন একটু মানে গ্যাপ থাকলে
রোগীরা খুব মনক্ষুণ্ণ হয়। যে কারণের জন্য সবচেয়ে ভালো যে আপনি যে প্রসিডিউরও করবেন এবং এই প্রসিডিউরগুলো ধরেন অনেক সময় রোগী কিন্তু তার ক্ষমতার সাথেও সম্পৃক্ততা আছে, কারণ টাকা পয়সার একটা ব্যাপার আছে। আমাদের দেশে তো ধরেন কোনো ওইরকমভাবে ওয়েল অর্গানাইজড যেটা আমরা হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ নাই। সো রুগীকেই কিন্তু এই জিনিসগুলো কিনতে হয় এবং যে জিনিসগুলো লাগায় এটা কিন্তু পার্মানেন্ট এবং বেশ কস্টলি। এই কস্ট অনেক সময় রুগীরা অ্যাফোর্ড করতে পারে না সবাই। যারা পারে সেটা কোনো ইস্যু নাই, কিন্তু যারা পারে না বা পারলেও তাদের কিন্তু এই সুবিধা অসুবিধা তা আমি করতে গেলে যে আমার এই জিনিস লাগবে বা এই জিনিস আমার স্বল্পতা রয়েছে, এটা জানিয়ে নিয়ে করা হলো সবচেয়ে হলো সেফ বলে আমি মনে করি। এবং আমাদের সেন্টারগুলোতে আমাদের একটা টিম আছে, যে টিমগুলোতে আমরা সবসময় সার্জারি করার আগে আমি কখনো তাড়াহুড়া করি না। আমি রোগীকে সময় দিই, আমি বলি দরকার একদিন পরে করেন, আপনি চিন্তা করেন, আপনার আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে বুঝেন। কারণ একটা সার্জারি করার আগে যদি উনি সব জেনে নেয় বা আমরা জানাতে পারি, তাহলে এটা অনেকটাই হলো রোগীর জন্য যেমন কমফোর্টেবল, হসপিটালের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আদারওয়াইজ কিন্তু দেখবেন যে অনেক সময় একটা ভুল বোঝাবুঝির কারণের জন্য নানা রকমের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, নানা রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর আজকাল ধরেন মিডিয়ারা খুব স্ট্রং, তো এটা একদিকে ভালো, মিডিয়া যদি ভিজিলেন্ট থাকে, যিনি কাজ করবেন তিনিও বেশি সতর্ক থাকবেন, কারণ মানুষের জীবন নিয়ে তো হেলাখেলা করা যাবে না। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো স্বল্পতা থাকে বা আমাদের যদি কোনো রকমের মানে ত্রুটি থাকে, সেটাকে যাতে ওভারকাম করা যায় সেজন্য যদি সুপারভাইজড বা কেউ আমাকে ভুল ধরার জন্য কেউ বসে আছে এরকম যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের আমি মনে করি যে আরও বেশি পরিমাণ রিফাইন্ড ওয়ার্ক এবং কাজ ভালো হবে বা কাজ ভালো করার পরিবেশ তৈরি হবে বলে আমি মনে করি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সবচেয়ে বড় কথা সচেতন হবেন। আপনাকেও ধন্যবাদ চ্যানেল 24 এবং আজকে যে সমস্ত দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখছেন, ওনাদের যদি কিছুটা হলেও উপকারে আসে তাহলে আমাদের এই যে আজকের প্রোগ্রাম সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আমরা সবাই জানি এই পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত সুস্থ থাকা, আর সবচেয়ে মনের কষ্ট, সবচেয়ে শারীরিক কষ্ট ডিসএবিলিটি। আমরা দেখলাম একজন মানুষ ঘাড়ের প্রদাহ কিংবা জটিলতার কারণে হাঁটতে পারছিলেন না, তিনি হাঁটছেন অপারেশনের পরই। এরকম সুন্দর জীবন আমরা সবাই চাই। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড থেকে, সকলের সুস্থ মেরুদণ্ডের আশায়। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।